যে সাইফুল হক ভাই, আপনি একটু আমাকে বলবেন, যেহেতু আপনি বিএনপির জোট থেকে নির্বাচন করেছেন, যদিও ভাগ্য আপনার ফেভারে আসে নাই বা ভোট পাননি বা নির্বাচিত হতে পারেননি, সরকার অর্থমন্ত্রী বলছেন এবার বাজেট হবে জনবান্ধব বাজেট, এবং তারা বলছেন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা হলো এবারের বাজেটের মূল দর্শন। আপনার কাছে একটু শুনতে চাই আসলে এবারের বাজেট কেমন হবে, যদিও এবারের বাজেট আবার রেকর্ড বাজেট 9,30,000 কোটি টাকার হচ্ছে বেশি হতে পারে, এরকম একটি আবার শোনা যাচ্ছে। আমি মনে করি প্রথমত বিএনপি সরকার গঠন করবার পরে খুব অল্প সময় তারা পেয়েছেন এই ধরনের একটা বাজেট তৈরি করবার ক্ষেত্রে। এটা একটা। দুই হলো যে এত বহুমুখী সংকট এবং চ্যালেঞ্জের সরকারের জন্য সমাজের সকল অংশকে যুক্ত করে বা সকলের প্রত্যাশা পূরণ করে বাজেট প্রণয়ন করা যাবে। ফলে বেশ কিছু সীমাবদ্ধতা সময়ের দিক থেকে বলি, প্রস্তুতির দিক থেকে বলি, আর সংকটের গ্রাভিটিটা এত বহুমাত্রিক, তো ফলে বাজেট নিয়ে আমি খুবই বিরাট কোনো উচ্চাসা, বড় কোনো প্রত্যাশা সেটা আমার ব্যক্তিগতভাবে আমার নেই। বাজেট ওই পরিবারে যেমন আমরা আয় ব্যয়ের হিসাব করি, বাজেটও তো এরকম একটা আয় ব্যয়ের একটা প্রশ্ন আছে। তো এবার বাজেট আগে দুটো মৌলিক কথা বলি। একটা হচ্ছে যে যাদের জন্য বাজেট, যে বিশাল জনগোষ্ঠী, তাদের সাথে প্রাক বাজেট যেটা আলাপ আলোচনা, মতামত নেওয়া, তাদের সংকট প্রত্যাশা, যেটা অতীতে বিভিন্ন সরকার করেছে, এবার এরকম খুব বেশি দেখা যায়নি। সরকার কিছু কিছু স্টেক হোল্ডারদের সাথে তারা আলোচনা করেছেন, বিজনেস গ্রুপ, ট্রেড গ্রুপ, এরকম। কিন্তু সাধারণ মানুষের পক্ষে যে কোনো আলাপ আলোচনা, তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেটা খুব একটা হয়নি। আরেকটা হলো, এটা বদিউর রহমান ভাই নিশ্চয় একমত হবেন, যে বাজেটটা 30শে জুনের মধ্যে পাশ হয়, পরবর্তী যখন চলে, যেটা পাশ হলো আর পরবর্তীকালে যে বাজেটের চেহারা দাঁড়ায়, তার মধ্যে অনেক সময় বিরাট একটা গ্যাপ থাকে। একটা এধারকার টাকা ওখানে, এখানকার মাল ওখানে, এবং পরবর্তীকালে 30শে জুনের পরে বাজেট নিয়ে আর কোনো আলাপ আলোচনা নাই। একটা যে ত্রৈমাসিক কোনো পর্যালোচনা বা বাজেটের বাস্তবায়নের মধ্যবর্তী কোনো পর্যালোচনা, এগুলো কার্যত খুব একটা জানে না। ফলে বাজেট নিয়ে হইচই, চিৎকার, আলাপ আলোচনা, এটা 1-1.5 মাসের একটা আলোচনা। অথচ এটা তো প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আছে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবারও একটা বিরাট অঙ্কের ঘাটতি বাজেট হচ্ছে। সরকার আগের তার ব্যয়ের টাকাটা আগে ঠিক করছেন। এবার যে 9,37,000 কোটি টাকার যে বাজেট, আমার বিবেচনায় আমাদের 20 কোটি মানুষের যে দেশ, এখানে চেহারার দিক থেকে এটা খুব বড় কোনো বাজেট না, বরঞ্চ আরও বাজেট চেহারা আরও বরঞ্চ বড় হবার সুযোগ আছে। কিন্তু নানা সীমাবদ্ধতায় ঘাটতি বাজেট, যেটা বরাবরই যে সংকটটা হয়, সরকার যে সমস্ত সোর্স থেকে তারা রাজস্ব আয়টা তারা সংগ্রহ করতে চান বা তারা এই যে ঘাটতিটা তারা মেটাতে চান, অনেক ক্ষেত্রে, কারণ করের আওতাটা, বদিউর রহমান ভাই নিশ্চয়ই বলবেন, করের আওতাটা এখনো পর্যন্ত আমরা খুব স্ট্যান্ডার্ডলি এখনো পর্যন্ত বিশাল অংশ যারা করযোগ্য, যারা কর দিতে পারেন, বিরাট অংশ তার এর বাইরে থাকেন। আর কর ফাঁকি তো আমাদের একটা সাধারণ অভ্যাসের একটা অংশ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফলে বাজেট করের মানে তার সীমাটাকে বাড়িয়ে তোলা, আর এটা যখন পারে না তখন শেষ পর্যন্ত এসআরও দিয়ে সব নানা ধরনের দিয়ে শেষ বার্ডেনটা সাধারণ মানুষ, ভোক্তা সাধারণ মানুষের উপরে এটা কিন্তু চাপে, ব্যাংক থেকে লোন করে থেকে শুরু করে। এবার তো ফলে এবার সরকারের প্রত্যাশা হিমালয় সমান। সেদিক থেকে আমি বলতে চাই, সরকার ধরুন এই যে ডেভেলপমেন্টে তারা এই যে এবার যে তাদের কি বলে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে 1 লক্ষ কোটি টাকার উপরে যে টাকাটা, 1,20,000 তো এটা তো ধরেন এটার পুরনো প্রকল্পগুলো যেগুলো সোশ্যাল সেফটি নেটের প্রকল্প আছে, এগুলোকে অব্যাহত থাকবে, অথবা এগুলো কিছু বন্ধ করে নতুন করে এই সোশ্যাল সেফটি নেটের ফ্যামিলি কার্ড থেকে যেগুলো চালু হয়েছে, এগুলো কিভাবে করবে, হয়তো একটা থোক বরাদ্দ সরকার রাখবে। এটা তো অ্যাপারেন্টলি একটা অনুৎপাদনশীল খাত, এটা একটা অনুৎপাদনশীল খাত। আবার সমাজের প্রান্তিক মানুষকে কিছুটা সুবিধা দেওয়ার জন্য, তো মানুষের যে প্রত্যাশা, শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষকে, তাদেরকে
এর আওতার মধ্যে আনাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর লাস্ট হচ্ছে যে তার মানে আমি এভাবে ধরে নিতে পারি এবারে বাজেটটা খুবই বড় চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ আমি মনে করি প্রধানত আপনি আমাদের এখানে এখনো পর্যন্ত বিনিয়োগের 3.5 মাসে আশাব্যঞ্জক কিছু উদ্যোগ হয়তো আছে, বিনিয়োগের পরিস্থিতি নাই, কর্মসংস্থান অবস্থাটা খুবই ভয়াবহ আকারে। ফলে বাজেটের লক্ষ্যটা বিনিয়োগ কিভাবে আপনি তৈরি করবেন, এই বিনিয়োগ কেবল এক্সটার্নাল, আমার ইন্টারনাল আমার যে উদ্যোক্তা যারা এন্টারপ্রেনাররা তারা যেন স্বস্তি নিয়ে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে, আমরা আগে অনেক গল্প করতাম যে ওয়ান স্টপ সার্ভিস হবে, সেই জায়গাটা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। এই জায়গাটা করতে পারবো কিনা, মানুষকে স্বস্তি দিতে পারবো কিনা। বাজেটের পরে মানুষ উদ্বিগ্ন থাকে কোন কোন জিনিসের দাম বাড়বে, মানুষ ভয়ে থাকে, একটা অংশ প্রত্যাশায় থাকে, আর একটা অংশ বাজেটের আগেই বাজেটে কি আছে এটা না দেখে না জেনেই তারা বাজারে তারা জিনিসপত্রের দামটা বাড়িয়ে দেয়, এক ধরনের নৈরাজ্য চলে। ফলে এবারকার এসব নৈরাজ্য হবে না, সরকার বাজেট দিক, পরে আমরা আলাপ আলোচনা করে একটা স্বস্তির জায়গাটা যেতে হয় এটা মানুষ নিশ্চয়ই আমরা দেখতে চাইব। অসংখ্য ধন্যবাদ সাইফুল হক। বদিউর রহমান ভাই যদি এভাবে একটু জানতে চাই, আসলে গত 2025-26-এও আমরা ঘাটতি দেখছি প্রায়, যদি শেষ হয় 1,40,000 বা 30,000 কোটি টাকার মতো ঘাটতি রাজস্ব আয়। সেক্ষেত্রে এবারে 6,95,000 কোটি টাকার সংগ্রহের একটা রাজস্ব আয়ের একটা প্রস্তাব আছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এবারের বাজেটে যেই 6,95,000 কোটি রাজস্ব আয়, যেহেতু আপনিও রাজস্ব বোর্ডে একসময় চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রে আপনার বিশাল অভিজ্ঞতা বিষয়টা আছে, গত সেশনে আয় মানে অর্জিত হয়নি, ঘাটতি রয়ে গেছে, আপনি কি মনে করেন যে এবারের বাজেট কেমন হবে এবং সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ডে যে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। আমার প্রতি প্রশ্নটা হচ্ছে তাহলে টার্গেট যেটা রাজস্বের টার্গেট সেটা সবচেয়ে বড় অ্যামাউন্ট কিন্তু এখানে। হ্যাঁ, এটা নির্ভর করবে রাজনৈতিক সরকারের সদিচ্ছা কতটুকু শক্ত হবে। 6,95,000 কোটি টাকা 18 কোটি জনগণের মধ্যে, যেটা এখন গ্রামগঞ্জে অনেকগুলো গ্রোথ সেন্টারেও কিন্তু ইকোনমি জোরদার হয়েছে, এটা বড় অঙ্ক নয়, কোনো রকমের বড় অঙ্ক নয়। কিন্তু ক্যাপাসিটিটা কারো বাসায় মোলায়েমভাবে আহরণ করা আর কারো বাসায় শক্তভাবে আদায় করা, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আপনার পকেটের টাকা আমার পকেটে আসবে, সেটা নৈতিকতার দিক থেকে বিবেকের দিক থেকে এমন কোনো অবস্থায় আমরা এই দেশে সংস্কৃতি গড়ে তুলতে পারি নাই যে আমি নিজে আমার কাছে যেটুক পাওনা হয় দিয়ে দেব। এটা একটা জিনিস খেয়াল করেন, কারণ ফাঁকি দেয়ার, কম দেয়ার, না দেয়ার অপসংস্কৃতিটা বেশি জোরদার হয়ে উঠেছে। আমি যখন চেয়ারম্যানের চাকরি ছেড়ে দিলাম, বাগানের সাধারণ মানুষের সাথে হাঁটি, তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়। ওই সময় তো একটা অভিজ্ঞতা হয়েছে চেয়ারে থাকলে, চেয়ারের বাইরে আসার পরে সবাই মনে করে যে নাভিদ দেখলে নরুনটা মনে হয়, ঠিক আছে এনবিআরের চেয়ারম্যান, তার থেকে বলি নালিশ নিয়ে আসে ছোট ছোট, যেমন বাড়ির মালিক বলতেছে আমাকে তো আপনার ইন্সপেক্টর জ্বালাতন করতেছে। কি জ্বালাতন করতেছে? বলে যে আমি নাকি ট্যাক্স ঠিক মতো দেই নাই। তা আমি বলি তিনটা জিনিস, আপনি আগে সিদ্ধান্ত দেন, এটা সবার জন্য প্রযোজ্য, আপনি ঠিক সরকারের যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী আয়কর দেবেন কিনা, তাহলে আপনাকে একরকম পরামর্শ দেব। দুই, আপনি কিছু দিবেন কিছু দেবেন না, তাহলে আরেক রকম পরামর্শ হবে। তিন, আপনি দেবেনই না, আপনি কোনটাতে যাবেন সে সিদ্ধান্ত নেন। বলা যাচ্ছে ওই সিদ্ধান্ত আপনার সময়টাতে এভাবে বলতেন? ওই সময়ও বলেছি একই তো, একই তো। আমার সময় তো মজার মজার ঘটছে, ওই যে আমাকে পথ খোলা আছে, পথ খোলা আছে, সবটা আছে। লেকের পাশে হাঁটতেছি, গুড়ি গুড়ি বৃষ্টি, সুন্দরী মহিলা ইয়াং ডাকতেছে, এই যে টেলিভিশন ভাই, এই যে টেলিভিশন ভাই। জবাব দিয়েছি তো, স্বামীর পকেট মেরে 8-10 লাখ টাকা করেছে, এখন এটা ট্যাক্স দেওয়া লাগবে কিনা। এটা করতে গেলে দেখা যায়, পরে ভদ্রলোক তার ইতিহাস বলল, বাড়ি দুইজনের নামে, স্বামী স্ত্রী, টিআইএন আছে স্বামীর, উনি ওনার অর্ধেকটা শুধু ট্যাক্স দেন, ভাড়া দেখান, পূর্ণ দেখান না সেটাও স্বীকার করছে, বাকিটা দেখান। এখন ইন্সপেক্টর টের পেয়েছে বাকি অর্ধেকে ভাড়া আসে না, স্বাভাবিকভাবে সে এটা তো ধরেছে, ধরার পর বলে যে স্ত্রীটা কেমনে দেবো? কেন, আপনার আয়কর রিটার্নের ফর্মের অপরপিটি তো লেখা আছে, পরিষ্কার বাংলায় লেখা আছে, স্বামী বা স্ত্রী অথবা নাবালক সন্তান যদি এরকম সম্পদ থাকে, তারটা মা বাবার অ্যাকাউন্টে বা স্বামী বা স্ত্রীর অ্যাকাউন্টে এটা দিতে হবে, দেন না, আর আসে না।
তাহলে এখন কি করতে হবে? শেয়ার করে। তা আপনি যখন পুরো ট্যাক্সটা দিতে চাইবেন না, ইন্সপেক্টর আপনার থেকে কিছু নেবে বা যে দেবে সে নেবে, এমন ফরজকার তো সবাই হয় না যে আমি নেব না, এটা কালচার হয়ে আসছে, এটা আপনি ঠেকাতে পারছেন না। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো কারা কর ফাঁকি দিচ্ছে, ঠিকমতো কর দিচ্ছে কিনা। দিচ্ছে না, প্রচুর লোক দিচ্ছে না। এবং আমার সময়ের নামগুলো বললে তো সরকার ক্ষেপে যায়, যে সব ব্যক্তিত্ব থেকে নিলাম আমি, সে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, উপরাষ্ট্রপতি, এই জাতীয় সবার থেকে যে নিলাম, কেন দিয়ে নাই? কারণটা কি? এরা কি গরিব? গরিব না, মজ্জা কত। তাহলে এই 6,95,000 কোটি টাকা আসবে, এর ডাবলও আনতে পারবেন যদি একটা সদিচ্ছা রাজনৈতিক সরকার দেয়, অন্য সরকার যে যার কাছে যেইটুক নিয়ম মাফিক পাওনা আছে তুমি রাজস্ব বোর্ড আদায় করবে, আমি নিষেধ করব না, সাপোর্ট করব। পরিষ্কার কথা। আমি ওই সেনা নির্দেশিত বলি, আর ভদ্রলোকরা সেনা সমর্থী বলে, তারাও তো আমাকে কাজ করতে দিয়ে দেয়। তো এখানে সদিচ্ছাটা কার? সরকারের নাকি সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের? প্রথম 1 নম্বর সরকার। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ঘাড়ে কয়টা মাথা? উপর থেকে না করলে কাজ করবে, করতে পারবে না। আমি যখন করা শুরু করলাম, আমার সাথে তো তিনউদ্দিনের ওয়াদা ছিল এইভাবে। ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিনরাই তো নেতৃত্বে ছিল। তখন তো কথা ছিল যে না, আমি মঈনুদ্দিনের সাথে তো আমার একক বৈঠক হয়েছিল, 2টা বৈঠক এক্সক্লুসিভ, শুধু আমি আর উনি। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কতদিন থাকবেন, আমাকে যেভাবে টার্গেট দেবেন। বলে যে ধরেন বছর 2 তারা 2 বছরে ছিল। তো তাহলে 2 বছরের মধ্যে রাজস্ব কালেকশানে আমি কি নির্ভয়ে অভয়ে ঠিক নিয়ম মাফিক আদায় করতে পারবো? বলে যে পারবেন। আপনারা কোনো রকম ঝামেলা করবেন না? করবো না। যেই করা শুরু করলাম, ধরা শুরু করলাম, এবার দেখি প্রথম 5-6 মাস ভালো ছিল, তারপর এবার টেলিফোন আসে, সবুজ কাগজের স্লিপ আসে, এবং খোদ ফখরুদ্দিন সাহেব পর্যন্ত বলে যে বদিউর আমি বলি কি আপনি বলতেছেন কেন রাজস্ব লাগবে না। সো ডিটেলসে যাই না, এগুলো অনেকবার বলা হয়েছে। সরকার যদি চায় যে হ্যাঁ আমার আয়কর আইন যেটা আছে, আমরা যেটা নিয়ম নীতি করে দিয়েছি, আমার লোক হোক আবার আমি নিজেই হই, তুমি নিয়ে নেবে, তাহলে আপনার এই 6,95,000 টাকা কোনো টাকা না। মানে আপনার চিন্তা হলে কোনো টাকাই না? না, বলেন কি আপনি, টাকা তো আছে আপনার প্রত্যেকের কাছে নেওয়া শুরু করলে। আমি যখন লিস্ট করা শুরু করলাম, বাড়ি বাড়ি জরিপ করব প্রোগ্রাম নিলাম, তখন তো আমাকে বিদায় করে দিল, সরিয়েই দিল। তাহলে একটা সেনা নির্দেশিত তত্ত্বাবধায়ক সরকার, যারা রাজনৈতিক সরকার নয়, যাদের কোনো দায় ছিল না, কঠোর, তারাই পর্যন্ত হজম করতে পারলো না। এখন রাজনৈতিক সরকারের তো অনেক দায় থাকে, জানা তারা কতটুকু করবে। সেই ক্ষেত্রে যদি বলি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিমও ঠিক একই কথা বলেছেন, যে এভার কেয়ার, কন্টিনেন্টাল, এখন সাবেক ইউনাইটেড, মেডিনোভা, পপুলার হাসপাতালে বছরের রেভিনিউ এনবিআরও জানে না। ওর একটা পরিমাণ টাকা চার্জ করে, বাকিটা তারা নিজের পকেটে নিয়ে যায়। তাহলে আপনার কথার সাথে তো মিলেই গেল। মিলবে, আমি তো নিজে দেখে আসছি, আপনি তো শুনলে তাজ্জব হবেন। আমাকে তো কেউ দেখতে পারে না, আমার রাজনৈতিক নেতারা দেখতে পারে না, কারণ আমি প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, খালি প্রেসিডেন্ট হওয়া বাকি এরকম লোক, তারও 12 বার বাজেট দেওয়া লোক, সবার থেকে টাকা নিলাম। তো হ্যাঁ, ন্যায্য টাকাটা নিতে পেরেছিলেন? ন্যায্য টাকাটাই তো ধরলাম, যে আপনার 12 কোটি টাকা, 14 কোটি টাকা, 15 কোটি টাকা ওখানে এফডিআর রাখছেন, ওটা তো লুকায় রাখছেন, রিটার্নে দেখান না, ওটা ট্যাক্স দেওয়া লাগবে, ধরলাম তো। এখন কবার নাম বলবো, হলে তো নাম বলছি, এই জন্য সব বিরক্ত, যে কোনো মুহূর্তে আমাকে বেকায়দায় ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি শুধু দেখবেন যে জিনিসটা, যে আমি যখন নিচ্ছি আপনার থেকে, আপনাকে ধরলাম, আপনার থেকে অন্যায়ভাবে নিচ্ছি কি না, না ন্যায্যভাবে আপনি সরকার প্রণীত বিধিবিধানের আওতায় দেয় না হয়েছে, তাহলে দিতে হবে। দিতে হইল তো সে সময় দিল না। আপনার দেশের প্রধানমন্ত্রী যদি ঠিকমতো আয়কর না দেন, দেশের অর্থমন্ত্রী যদি না দেন, শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি এই জাতীয় পদ থেকে যদি না দেন, বড় বড় উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব ট্যাক্স ঠিকমতো দেন না, ডাক্তাররা যত আয় করে ট্যাক্স দেন না। আমি লিস্ট করে যখন এগুলা ড্রাইভ দেবো, তারপরে তো সব একজোট হয়ে গেলে আমার সরে দিল। বাড়ি বাড়ি জরিপ করেন, আপনার কতটুক ওই বাড়ির ভাড়া কত। আমি তো অনেককে ব্যক্তিগত জানি, সেগুলো বলতেও পারি না, যে কত অনেকগুলো সম্পদের মালিক, কিন্তু ওই মিনিমাম ট্যাক্সটা দেয়। কীভাবে দেয়? আইদার সে ফাঁকি দিচ্ছে, অথবা ওইখানে শেয়ার করতেছে।
তো আপনি আনবেন কিনা। আর যেটা বললেন দ্বিতীয়ত সরকারের পরে রাজস্ব বোর্ডের, হ্যাঁ রাজস্ব বোর্ডের সেখানে একটা লিডারশিপ দরকার। যিনি চেয়ারম্যান থাকবেন তিনি যদি শক্ত হন যে আমি কন্ট্রাক্টের জন্য পা চাটবো না, যে আমার বারবার কন্ট্রাক্ট দিবে, পেয়ার সে মহব্বত সে খালি ঠিকাদারি দিবে, আমি সেটার জন্য যাব না। টুডে ইজ মাই লাস্ট ওয়ার্কিং ডে, সো আই উইল ডু মাই বেস্ট টুডে। আমি কালকে চাকরিতে নাও থাকতে পারি, আজকের টুকু আজকে সারবো। এই জাতীয় একটা যদি চেয়ারম্যান থাকে, কয়েকজনকে নিয়ে টিম করে, টাকা আসতে থাকবে। আমার বাজেট তো ছিল অল্প, আমি ইনহেরিট করেছি 36,000 কোটি টাকা, তারপরে 43,850 কোটির টার্গেট নিলাম, অর্জন হইল 47,000 কোটির উপরে। যদি বাকি সময়টা আমার চাকরি যা ছিল আরও থাকতাম, এমনি তো এনবিআরসি নিলাম, তখন আরও টাকা আসতো, মানুষ চিনছে এবং দিত। তো সেক্ষেত্রে তো আপনি যেটা বলছেন এটা শক্ত এনবিআর চেয়ারম্যান, এক্স্যাক্টলি। কিন্তু তাকে তো সরিয়ে দিত নাকি, বিষয়টা এরকম কিনা? ওই যে বললাম রাজনৈতিক সদিচ্ছা, যদি আমাকে তো বলছে যে আপনি আগাবেন, কিন্তু তারাই তো পরে আর সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে যে হারে জনগণের উপর ট্যাক্স মানে ধার্য করা হয়, সেক্ষেত্রে নাগরিকরা সেই সুযোগ সুবিধা পায় না, যেহেতু উন্নত বিশ্বগুলোতে ট্যাক্সের বিকল্প হিসেবে তাদেরকে যে বেকার ভাতা দেওয়া হয়, তাদের অন্য ধরনের সুবিধা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে সেই সুযোগ সুবিধা না দেওয়ার কারণে কি মানুষ ট্যাক্স বিমুখ হয়ে যাচ্ছে কিনা, এটার কারণটাও কি? মানে বেকার বা ট্যাক্সের বিকল্প তো মানুষ অনেক সুবিধা পেয়ে থাকে, কিন্তু বাংলাদেশে পায় না বলেই কি আসলে ট্যাক্স বিমুখ হয়ে যায় কিনা মানুষ? এই প্রশ্নটা আপনার আমি যখন চেয়ারে ছিলাম তখনও শুনেছি, এবং আমার মনে হয় যে বাংলাদেশের সংস্কৃতি, ট্যাক্সের সংস্কৃতি এবং মানুষের মানসিকতা বদল না হওয়া পর্যন্ত এটা থাকবে। আপনার সুযোগ সুবিধা বনাম ট্যাক্স প্রদান, আপনি সুযোগ সুবিধা কখন পাবেন? গভর্নমেন্ট তো নিজের পকেট থেকে পৈতৃক সম্পদ এরকম কিছু নাই, জনগণের টাকায় বাজেটটা হয়, সেখান থেকে ট্যাক্সটা আহরণ করে। আপনি প্রথমে তো একটা সংস্কৃতি ডেভেলপ করতে হবে, আপনি নিজেকে তৈরি করতে হবে যে আমি রাষ্ট্রের জন্য নিয়মিত করটা দেব, যেটুক দেয় না হয় সেটা দিলে, ওইটা ফান্ড ভালো হলে তো আপনার চুরিদারি বাদ দিলে, লুটপাট বাদ দিলে বাকিটা আপনার কাজে আসবে। আপনি টাকাই দিবেন না, তার আগেই সুযোগ সুবিধা চাইবেন, তা তো হয় না। আপনি টাকা দেন, তারপরে সুবিধা চান। এখন যে সুবিধাগুলো পাচ্ছেন, এখন বড় কোটি কোটি টাকার মালিক তিনিও বলে যে আমি আপনি কী সুবিধা পান না। আপনি যে ইন্ডাস্ট্রি করলেন, সেটার গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, এগুলো আপনাকে কে দিয়েছে? এগুলো তো আপনি নিজে করেন নাই, এগুলো তো রাষ্ট্র দিচ্ছে। এগুলোর রাষ্ট্রের থেকে এই সুবিধা পেয়ে তো আপনি এতটুকু উঠলেন। একটা ছোট্ট এলিফ্যান্ট রোডে হয়তো ছোট্ট একটা এই আপনার এক্সরে মেশিন নিয়ে বসছে পাকিস্তান আমলে, তারপরে একটু নাম করে একটা ডায়াগনস্টিক সেন্টার হইল, তার যে এরকম সারা দেশে অনেক ব্রাঞ্চ হইল, অনেক বড় বড় হয়ে গেল, কেমনে হয়? বড় বড় হাসপাতাল এতগুলো কীভাবে হয়? এগুলো হচ্ছে তো আপনি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন, তাহলে আপনি দেবেন, ওইখানে বেশি পান, বেশি দিবেন, সেই বেশিটা আপনি দিচ্ছেন না। দাবি করার আগে আপনি নিজেকে প্রস্তুত করুন, নিজেকে আগ্রহী করুন, আগে নিজে আপনি প্রস্তুত হবেন, তারপরে আপনি প্রস্তুত হয়ে গেলে রাষ্ট্র যখন অনেক টাকা হবে, দিলে আপনি রাষ্ট্র যখন অনেক টাকার মালিক হবে, তখন আপনাকে বেকার ভাতার থেকে শুরু করে এরকম সব সুবিধা বৃদ্ধি করা হবে। একটু যেতে চাই সাইফুল হক ভাই, যদি একটি বিষয়টা হচ্ছে এরকম, একটি গোল টিভির বৈঠক হয়েছিল দুদিন আগে, সেখানে ওয়ারিসুল করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর কে এম ওয়ারিসুল করিম বলেছেন, আমার মনে হয় এনবিআর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ভুল বুঝিয়ে যে বড় ট্যাক্স দিলে একটা নতুন চাকরি সৃষ্টি করবে। তিনি বলেছেন, অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটি বলেছেন 8 থেকে 8.5 লাখ কোটি টাকার উপরে বাজেট হওয়ার প্রয়োজন ছিল না, এবং তিনি বলেছেন এবারে বাজেটটা জবলেস বাজেট এবং বিজনেসলেস বাজেট, অর্থাৎ ব্যবসায়ীদেরকে সুবিধা কম দেওয়া হচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে তেমন নেই, মানে আশা আকাঙ্ক্ষা সেই বাজেটের নেই। আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি তার আগে বদিউর রহমান ভাই, আপনি ওনাকে যে প্রশ্ন করেন, আমি আমার একটু মন্তব্যটা করতে চাই। আমাদের মানুষজন যে প্রধানত তারা যে ট্যাক্স দিতে চান না, এই মনস্তাত্ত্বিক জায়গাটা তৈরি হলো কেন? প্রথমত, যারা সরকারে থাকেন, নাগরিক হিসাবে যারা ট্যাক্সের আওতায় আসেন, তাদের এটা দেওয়া যে একটা নাগরিক কর্তব্য, একটা নাগরিক হিসাবে এটা যে আপনার দায়িত্ব, কর্তব্য, এই যে মানুষকে জানানো, ইন্সপায়ার করা, উদ্বুদ্ধ করা, এটা যে কোনো রাষ্ট্রের যারা রাষ্ট্র
যারা চালান, যারা সরকার চালান, তাদের একটা রাজনৈতিক বড় কর্তব্য কিন্তু এটা। এই জায়গাটা পুরোপুরি করা যায় না। 2 নম্বর হচ্ছে, যখন তারা দেখেন মেগা যে সমস্ত যারা হাজার হাজার কোটি টাকা যারা লেনদেন করেন, যাদের ইয়ারলি রিটার্ন বিশাল অঙ্কের, সাধারণ মানুষ তার পরিমাণও জানে না, তারা যখন কর ফাঁকি দেন, তারা যখন লুকান, তারা যখন খুব আনডিক্লেয়ার, তাদের বিশাল অর্থ বৈভব সম্পত্তি থাকে, মানুষ উৎসাহ হারিয়ে ফেলে। এবং তারা যখন ফাঁকফোকর খোঁজে কিভাবে কম ট্যাক্স দিয়ে পার পাওয়া যায়, এ ব্যাপারে তো আমার চেয়ে ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি। উৎসাহটা মানুষের কাজ করে না, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, মানুষ যখন দেখে যে আমি যে ট্যাক্সটা দিচ্ছি প্রতিটা পয়সার উপযুক্ত ব্যবহার হচ্ছে কিনা, এটার ব্যাপারে মানুষ আগের চেয়ে মানুষের সামাজিক চেতনার জায়গাটা এখন অনেক বেশি ক্ষুরোধার, অনেক বেশি তীক্ষ্ণ। এখন যে আমার টাকাটা নিয়ে যখন দেখে যে রাষ্ট্রের অনেকগুলো ল্যাভিশলি ব্যয় করছে, রাষ্ট্রীয় অপচয় করছে, যখন দেখে, ভেরি ফ্র্যাঙ্ক, কারো নাম উল্লেখ না করে, অপ্রয়োজনীয়ভাবে বিদেশ সফর করছে, অপ্রয়োজনীয়ভাবে রাষ্ট্রীয় নানা কর্মসূচি, যেটা 5 লাখ টাকা দিয়ে করা সম্ভব সেটার বিল করে 50 লক্ষ বা 5 কোটি টাকা বিল করে। মানুষ যখন এগুলো দেখে, এটা তো প্রতিটা তো মানুষের রক্ত ঘামের টাকা, তখন মানুষ উৎসাহটা হারিয়ে ফেলে যে আমার টাকাটা তো এদের ঠাটবাটের জন্য টাকাটা আমি দিচ্ছি, এদের বিলাস বৈভবের জন্য দিচ্ছি, এদের বিদেশ সফরের জন্য আমার টাকাটা যাচ্ছে, একটা অপচয় হচ্ছে। এই ঐতিহ্য থেকে, এই ধারা থেকে যদি বেরিয়ে আসা না যায়, মানুষকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, অনুপ্রেরণা জাগাতে পারবেন না। আর ফাইনালি ইয়েস, মানুষজন তো যখন একটা কথা বলছেন যে উদ্বুদ্ধ কিভাবে করবেন, আপনি যখন এনবিআর যখন চাপাচাপি শুরু করে তখন রাষ্ট্রের পক্ষ থেকে এই জায়গাটা হচ্ছে, আমি সবসময় বলি, ডিসিপ্লিন বলেন, রেসপন্সিবিলিটি বলেন, এক্সাম্পলটা দেখাতে হবে একবার উপর থেকে, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট থেকেই প্রধান উদাহরণটা এখান থেকে দেখাতে হবে। আমি তো এ পর্যন্ত রাজনৈতিক জীবনে শুনে আসছি, প্রত্যেকে তার সম্পত্তির বিবরণী প্রত্যেকে হাজির করবেন। ওই যে একবার যখন বিবরণী দেয়, কয়জন তিনি মন্ত্রী হওয়ার পরবর্তীকালে, তিনি 1 বছর 6 মাস পরে তার আয় ব্যয়ের কী পার্থক্য, মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে, বা যারা লাভজনক পদে থাকেন তাদের আয় ব্যয়ের ক্ষেত্রে তাদের কী পার্থক্যটা হলো, এ ব্যাপারে কার্যত তেমন কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। কার্যত এই কালচার, মানে এক্সাম্পল সেট করতে হবে উপর থেকে। উপরে যদি আপনি 1 ইঞ্চি ঢিলা করেন, নিচে যে এটা 1 মাইল, এটা কিন্তু ঢিলা হবে আর কি। এবং এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। আর আপনি অর্থনীতিবিদ, ওনার যেটা বললেন, উনি যে কথা বললেন, আমি কিছুটা একমত এই জায়গা থেকে। এবার সরকার, হ্যাঁ, ব্যবসায়ীদের উপরে আমি শুনছি যে কিছুটা চাপের তৈরি করেছেন, সেটা কি মাত্রায় সেটা তারা ভালো বলবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যবসায়ীরা এ পর্যন্ত কর্পোরেট করটা বেশি, তারা কর্পোরেট করটা একটু বেশি, কিন্তু বিশাল অংশে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু এই করের অনেকেরই, যারা ধরেন জেনুইন এন্টারপ্রেনার একটা অংশ, ডেফিনেটলি তারা একটা দেশপ্রেমের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা তারা দেন, কিন্তু বিশাল অংশ তারা এখনো কিন্তু কর ফাঁকি দেওয়ার তৎপরতার মধ্যে যুক্ত। 2 নম্বর হচ্ছে যে এবারকার সরকারের প্রায়োরিটি হচ্ছে মানুষের বিশাল এক্সপেকটেশন, 17 বছর পরে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, হিমালয় সমান প্রত্যাশা, বিশেষ করে ধরুন সাধারণ মানুষ, তারা যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কে তারা দেখতে চান, তাদের জনকল্যাণ, তারা যে কাজগুলো দেখতে চান। সাধারণ মানুষ, বাজারে জিনিসপত্রের দামটা বাড়বে না, বাজারের বিদ্যুতের, এবার যদিও দামটা আবার বেড়ে যাচ্ছে, তারা বাজেটের আগেই তারা বিদ্যুতের দাম কিছুটা বাড়ালেন, আবার একেবারে 75 ইউনিট পর্যন্ত আবার কমানো হয়েছে, যেটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে। এবার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণটা সরকারের একটা বড় দায়িত্ব। তারপরে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেকগুলো প্রকল্প নিয়েছেন, যেটা ধরেন মানুষ নাকি অ্যাপারেন্টলি কিছু পপুলিস্ট কর্মসূচি এবার সরকারের সামনে। আমাদের মানুষ, আপনি সামনে থেকে 10 টাকা দিলে দেখা যায়, পিছন থেকে 10 আপনি 100 টাকা নিয়ে নেন, এটা কিন্তু আমার বিবেচনার মধ্যে থাকে না। ফলে সরকারের এবার জনপ্রত্যাশা পূরণ করবার জন্য কিছুটা পপুলিস্ট নীতি কৌশল, কিছু পদ্ধতি এবার হয়তো অবলম্বন করতে হয়েছে। কিন্তু ফাইনালি যদি ইনভেস্টমেন্ট না আসে, আমার ব্যবসায়ী এন্টারপ্রেনাররা যদি উৎসাহিত না হন, যদি কর্মসংস্থান না বাড়ে, তাহলে আখেরে কিন্তু এই পপুলিস্ট কর্মসূচি দিয়ে কিন্তু খুব বেশি দূর এগোনো যাবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বদিউর রহমান সাহেবের কাছে যেতে চাই। বদিউর রহমান, এই বিষয়টা আমাকে একটু বলবেন। আসলে ট্যাক্সও দিলাম আমি,
বা আপনি যদি বলেন যে জনগণ ট্যাক্সও দিল, সব কিছু করলো, কিন্তু সরকারি বিভিন্ন অফিসগুলোতে আমরা কি দুর্নীতি কমাতে পারছি কেন? যে আমি ট্যাক্স দিলাম, সরকার এই ট্যাক্সগুলো পেলেও, কিন্তু আমারও তো একটা অধিকার আছে রাষ্ট্রের কাছ থেকে সেবা পাওয়ার, কিন্তু আমি সেবা পেতে গেলে, চাইতে গেলে আমাকে দিতে হচ্ছে বিভিন্ন টেবিলে টেবিলে এই ধরনের ঘুষ। তাহলে আচ্ছা, এইটাকে বন্ধ করার উপায় আমি একটা জিনিস বলার লোভ সামলাতে পারছি না। জি সর্দি কাশি হলে রাষ্ট্রপতিরা যে বিদেশ যান, জি গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যে বিদেশ যান, বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল করার পরেও সর্দি কাশির জন্য কেন ওনাদেরকে পাল ধরে 20-30-50 জন বহন নিয়ে বিদেশ যেতে হবে? মানুষ যখন এগুলো দেখে তখন কেন মানুষ রাষ্ট্রকে কর দেবে? এই প্রশ্নগুলো, এটা আমি হাজার প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন বললাম। এগুলোকে মুখোমুখি হওয়া ছাড়া মানুষকে আপনি উদ্বুদ্ধ আপনি করতে পারবেন না। সাইফুল হক সাহেবরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব, তো তারা যখন বাইরের থেকে কথা বলেন তখন তো এরকম সুন্দর সুন্দর কথা বলেন যে কেন এত লাটভর নিয়ে যায়, কিন্তু ওনারা যখন ক্ষমতা যান, এমপি হন, তখন কি করেন সেটা তো আমি দেখেছি। পছন ওখান থেকে ধরা হয়। রাজনৈতিক নেতৃত্ব যদি আপনার ওই যে সংসদে বসে, আমি সংসদেও তো চাকরি করেছি এডিশনাল সেক্রেটারি হিসেবে, দেখেছি তো, ফাও বিল নিয়ে যাবে, খায় না, মিটিং হয় না, কিন্তু ক্যাশ টাকা নিয়ে যায় মিটিংয়ের বিল করে। আপনি কি করবেন? প্রত্যেকটা যদি এরকম ছুরিতে জড়ায়, করবেন কি? রাষ্ট্রের করে প্রথম দিকের 1 নাম্বার 2 নাম্বার পদের সেগুলা যদি ধরা খায় দুর্নীতিতে, আপনি কি করবেন? নাম বলবো? আপনি তাজ্জব হয়ে যাবেন একটা করে। নাম বললে তো পিঠের চামড়া থাকে না সেগুলো। শুনবেন কি? বলতে গেলে তো সরকার অ্যানাউন্স হবে, আপনার টাকা ফেরত দেবে। মনে করেন যদি বেশি টাকা নিয়ে রাজনৈতিক বড় পদের স্পিকার সাহেব যদি আবার টাকা ফেরত দিতে হয়, তাহলে কেন নিলেন আগে? হজম করতে পারেন নাই। আপনি শুনলে তাজ্জব হবেন, বিল হচ্ছে, আমার আন্ডারে টেন্ডার হবে, আমার একটা ক্ষমতা আছে সেক্রেটারি পদ হিসাবে, এত টাকা পর্যন্ত আমি অনুমোদন করব। যেই একজনের একটা বিল পাশ করলাম না, কর্নারের মধ্যে দেখা গেল পিন গাঁততে 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 ওই আগের কোন আমলে এক পে অর্ডার দিয়ে খালি একটু জোটের মাধ্যমে করছে। পরে শুনলাম কন্ট্রাক্টর এসে বলে স্যার এগুলো এইভাবে হয়। কিভাবে হয়? ঈদের সময় আপ্যায়নের জন্য চেয়ার টেবিল তো তুমি ভাড়া করো নাই, প্যান্ডেল তো হয় নাই, আমি তো লোক পাঠিয়ে দেখছি, তো সেটার যে বড় নেতার বিল করতেছ। বলে স্যার ওনার কোরবানের গরু কিনছি, তো কোরবানের গরুর বিল কি আপনারা দিতে পারবো স্যার আমি? তো ওই ঈদের সময় ফ্লেট ভাড়া, চেয়ার ভাড়া, সামিয়ানা, সেগুলো করতে হয়। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? এইসব ওকিন্নি ফকিন্নির পুত রাষ্ট্রের পয়সা খাইয়া রাষ্ট্রের বড় পদে যায়, কোরবানির গরুর টাকা অন্যভাবে বিল করে নেয়। এটা যেই দিলাম না, তারপর আমার পাওয়ার শীষ, আমার যে অতিরিক্ত শীষ হিসেবে আপনি এত কম টাকার টেন্ডার আপনার না, ওই আরেকজন যে পাশ করবে তাকে দেওয়া হয়। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? আর আপনি বলতেছেন আপনি রাষ্ট্রপতি দুর্নীতির জন্য ধরা পড়ছে না, এরশাদ তার জনতা টাওয়ার মামলায় গেছে না, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে আসছে না, তারপরে যে অপ্রদর্শিত টাকার ট্যাক্স প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন না, বারবার বাজেট দিয়েছেন, সাইফুর রহমান সাহেব অপ্রদর্শিত টাকার ট্যাক্স দিয়েছেন না, মওদুদ দিয়েছেন না, কটা বলবো? আমি তো এগুলোতে যখন বললাম এইটা কেন হয়, আপনি এই জায়গায় হাত দিচ্ছেন না। যিনি মালিক, রাষ্ট্র চালাবেন, তিনি যদি চুরিতে যান, তিনি যদি অন্যায়তে যান, তার দেখা দেখি নিচেরগুলো তো যাবে। আপনি ওইখানে ধরেন না যে আমার লোক তোমার লোক বললে কিছু থাকবে না। যেই ধরা শুরু করলাম তখন তো বাদে দিয়ে দিল। ওরা তো রাজনৈতিক সরকার না। অতএব আপনি এই যেটা গভর্নমেন্ট অস্টিয়ারিটি, উনি একটা প্রশ্ন উঠাইলেন, এত লাটভর দিচ্ছেন কেন? আপনি ঘুষ দিচ্ছেন তো। এরশাদ আসিয়া প্রথম এমপিদেরকে ঘুষ দিল শুল্কমুক্ত গাড়ি। কেন? এই এমপি সাহেবরা ভোটে এসে শুল্কমুক্ত গাড়ি কেন নিলেন? রাষ্ট্রের টাকা খরচ করে। লোভ। আচ্ছা, তার হাসিনা এসে কী করলো? ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনার গাড়ি দিয়ে দিল। আমি জয়েন্ট সেক্রেটারি হয়ে সরকারের কাছে লিখিত দরখাস্ত দিয়ে কম সুদে, ফ্রি চাই নাই, 4-5% সুদে আমাকে গাড়ি দাও, তাহলে আমি সরকারি গাড়ি নেব না, এন্টারটেনমেন্টের আমি চালাবো। তখন আমাকে চিঠি দিয়ে জবাব দিয়েছে এটা সম্ভব না। আমি ক্যালকুলেট করে দিলাম, এটা আগেও একবার বলছি, যে আমার জন্য একজন ড্রাইভার থাকে, ড্রাইভারের বেতন, তার ওভার টাইম, তার পেনশন, তার বাড়ি ভাড়া, এই এত টাকা না দিয়ে আমি ড্রাইভ করে আমাকে তো দেবে না, চিঠি দিল। কিন্তু যেই এবার দেখলো যে ঘুষ দেওয়া দরকার, এরশাদ এমপিদের ঘুষ দিল, অতএব শেখ হাসিনা সরকারি লোকজনের ঘুষ দিল, ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি। আরে
যে দেশের লোকের এই অবস্থা, বিলো পভার্টি লাইনে অনেক আছে বিনা সুদে গাড়ি, আবার শুধু বিনা সুদে গাড়ি না, ওইটার মেনটেন্যান্সের জন্য ড্রাইভার তেলের জন্য আরও কত 40 না 50 হাজার টাকা করে দেয়। ওয়াই? পরে আসেন এই 2 সচিবের জন্য তো হেলিপ্যাড সহ সুইমিং পুল সহ বাসা বানাবে, এরকম একটা কথা উঠছিল, যদিও পরে আর হয় নাই। কেন? তারপরে আপনি সচিব নিবাস দেখেন, আমার কলিগরা আমার পক্ষে, আমি সচিব নিবাসে একদিন ঢুকে তো দেখলাম যে এটা শুরু কোথায় শেষ কোথায়, মানুষ কয়জন, কেন দিচ্ছেন? তাহলে আপনি অস্ট্রিয়াটি মেনটেন করছেন না। এই অস্ট্রিয়াটির ব্যাপারে খাওয়া দাওয়া, বিদেশ যাওয়া, বিলাস, আপ্যায়ন, এই যে মনে করেন এখন বাজেট হচ্ছে না, আরেকটা রেওয়াজ দেখবেন, আমি থামাইতে পারিনি, বাজেট যখন পাস হয় তখন কি করে, তারা একটা বোঝের সভা করে, ওই শ্রীমৈত্রী সম্মেলন বা কোথাও অনেক হাজার খানেক 400-500 লোকরে খাওয়ায়। কেন রে বাবা, বাজেট পাস হয়েছে, গরিবের বাজেট, এটা দিয়ে এই লোকগুলোরে কেন খাওয়াতে, সে তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। অস্ট্রিয়াটি নেই। প্রেসিডেন্ট জিয়া এই অস্ট্রিয়াটির ব্যাপারে একটু শক্ত ছিলেন। ক্যাবিনেট মিটিংয়ে স্রেফ 2টা নোনতা বিস্কিট 1 কাপ চা দিয়েছেন শক্তভাবে, তখন একটা চা। তা আপনি যদি উচ্চ পর্যায় থেকে এখন বলছে গাড়ি নেবে না, প্লট নেবে না, কিন্তু উপজেলাতে অফিস চাচ্ছে, এটা যদি কোনোভাবে বসতে পারে তাহলে কী হবে? আগে ছোট্ট দেখেন, রাজনীতিবিদরা বলে যে সব আমলার জন্য হয় না, আর আমলা তো পলিটিক্যাল মাস্টার্সের অধীনে ব্যুরোক্রেট সার্ভেন্ট। আপনি পলিটিক্যাল মাস্টার যদি ব্যুরোক্রেট সার্ভেন্টের সাথে শেয়ার করতে যান, অন্যভাবে বলেন, খেয়াল রাখেন, তখন এগুলো ঘটবেই। আগে বাপের জমি বিক্রি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতো, মেম্বার হইতো, এখন এটা ব্যবসা। ইউনিয়ন পরিষদে মেম্বার হইলো, কাউন্সিলর হইলো, সে গাড়ি চালায়, তার বাপ কী করতো সেটা আমি জানি, কেমনে কাজ চালায়, কোথার থেকে আসে, চোর, চুরি করে। তো এই ডাইরেক্ট চুরির জন্য কী হয় এখন, সম্মানজনক বলে মাননীয় মন্ত্রী, আমি তো বলতে চাই না, কিন্তু লোকে বলে আপনি চোর। সেইখানে আপনি ঠেকাবেন কেমনে? এবার কি ব্যুরোক্রেটটা তো এমনি চুরি করে শুনে। আমি একটা ছোট্ট তদবির করছিলাম, এখন আমি তদবির করলাম দেখে তো শেষ পর্যন্ত কাজটা করে দিল, কিন্তু তাকে ডেকে তার থেকে নগদ 1 লাখ টাকা নিয়ে গেল। তো এখন সাক্ষী আছে, ও তো চাকরি বাঁচানোর জন্য ডরে দিয়ে দিছে, কি করবে না? না, এবার কি দেখে আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা উল্লেখ করেছিলেন, এবারও তো তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি প্রোটোকল কমিয়েছেন, ভাতা, দুপুরের ভাতা, ভাতের খরচ, যেটা আপ্যায়ন খরচ কমিয়েছেন, তার থেকে কি আশা করা যায়? আপ্যায়ন খরচ, যেটা আপনি বলছেন উপর থেকে যে চাপ, এই চাপ কি উপর থেকে আসবে? আপ্যায়ন খরচ আগে তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তো আমি ভাত বেচা হোটেলে চাকরি করছি কিছুদিন, শেরাটন থেকে খাবার যেত, তখন তো ওই শেরাটনে মিনিটে 600 টাকার ওনার জন্য খাবার যেত। তো আমি তো সেখানে কোম্পানি সচিব ছিলাম। উনি যদি কমান, উনি একা কমাইলে হবে না, ওনার সাগরেদরা, আন্ডা বাচ্চা যেগুলো ওনার দলে আছে, তারা কমাবে কিনা, সে অস্টিয়ারিটি যদি উনি ধরে রাখতে না পারেন, এখন যে পর্যায়ে আমি এই 3 মাসের বা 3.25 মাসের যেটা হয়েছে, উনি একটা ব্রেক থ্রো করেছেন তারেক রহমান, সিম্পল, প্রোটোকলবিহীন, তারপরে যাইয়া কাজকর্মের মধ্যে বেশভূষা, এইটা একটা ব্রেক থ্রো, দ্যাটস গুড। এটা ওনার বাবারও ছিল, এবং আমি এক শোতে বলছিলাম, ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক, হি উইল বি মোর সাকসেসফুল। তিনি হয়তো সেই চেষ্টা করবেন, কিন্তু ওনার পার্টির লোকজন কতটুকুনি কন্ট্রোলে রাখতে পারবেন? কারণ দখল টখল তো এখন যা দেখা যায়, যে অবস্থা চলতেছে, আমি প্রায় 2 মাসে গড়ে একবার যাই, এবার আর একটু বেশি গিয়েছি, সেখানে যে কথাগুলো উঠতেছে, যে আওয়ামী লীগের ফান্ডা গুন্ডারা দল করার সময় দখল করলে তাদের একটা কমান্ড ছিল, নেতা ছিল, কিন্তু এখন এই বাজাদ আসার পরে তাদের সে কমান্ড, মানে বাজার দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলায় বলি আর কি, এটা বললে অনেকে আবার খেপে যায়, বলে যে আমার নাম বিএনপি, বাংলায় বলেন কেন? আরে সব কিছু বাংলায় বলতেছি, ডাবি, জাবি, জবি, রাবি, এরকম বাংলা হইতেছে না, এটা বললে দোষের কিছু নাই। বলে যে এদের বেলা একটা অসুবিধা হয়ে গেল, নেতৃত্ব নাই, সবাই নেতা হয়ে গেছে, ওই যে কাজ ওরা করছে সেই কাজ আবার এরা করতেছে। টপ সয়েল, মাটি বিক্রির থেকে শুরু করে এই যত কিছু আছে সবটাতে দেন দরবার, বিচার আছে, সবটা একই পর্যায়ে। তো আমি নূতনত্ব কি দেখব? নূতনত্ব দেখতে হইলে ওই পর্যায়ে পর্যন্ত স্ট্রিমলাইন থাকতে। আর ইনি একটা কথা বলছেন প্রথম দিকে,
সাইফুল সাহেব রাজনৈতিক যেহেতু বিএনপি সমর্থন দিয়েছে, একটু সুরে সুরে কথা বলতে হয় অনেক সময়। সেটা হলো যে তারা মাত্র 3 মাস সময় পায় নাই। কী সময় পায় না? রাজনৈতিক দল সবসময় ক্ষমতায় না আসলেও ক্ষমতায়, তার তো আগের থেকে ওয়ার্কআউট আছে, হোমওয়ার্ক করবে। এই যে এত দফা দিচ্ছে, তখন এরকম হিসাব হয়েছে না কি করব। এখন আসা যদি আপনি না পারেন, এত বড় দল, এত ওভারহোলিং মেজরিটিতে আসবেন, শেষ পর্যন্ত ইউনুসের প্রতিনিধি বা অন্য 2 রাষ্ট্রের প্রতিনিধি ও তার উপদেষ্টা, তার সিকিউরিটি অ্যাডভাইজার খলিকে পরামর্শ দিবেন, একটা পররাষ্ট্র মন্ত্রীও আপনি দিতে পারেন না। তো তাহলে আপনার নিজের কী আছে? কারণটা কি? তো আপনি 3 মাসে ক্ষমতা আসেন বললে হবে না। আপনি 17 বছর আগ থেকে যখন ওয়ার্ক করতেছেন ক্ষমতা আসবেন। আর এইবার তো বিএনপি আগেই বুঝে গেছে বাজার ক্ষমতা এসে যাচ্ছে, এটা তো অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। যেদিন এয়ারপোর্ট থেকে ওই যে 300 ফুট না কত জায়গায় ওনাকে যেভাবে আনছে, তখন হয় নাই সংবর্ধনা কাকে দেওয়া হইল? হু ওয়াজ হি দেন? একটা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, হ্যাঁ, মার যাওয়ার পরে না সভাপতি হলেন। তার জন্য যে আয়োজন, তখন আপনি বুঝেন নাই যে উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? তখন তো সবাই বলছে বিএনপি ক্ষমতা। তা হারলে আবার সময় পান নাই কোথায়? সময় ছিল, এখন পারবেন কিনা সেটা সেটা হচ্ছে যে সাইফুল ভাই কি জবাব দেবেন যদি 3 মাসের সময় কথা বলছেন? আমি জবাব হলো এটার জন্য যে একটা হলো যে এক ধরনের প্রস্তুতি তো রাজনৈতিক দলগুলোর থাকে, থাকে না। ধরেন আমরাও তো বাজেট নিয়ে এটা চিন্তা করি, আমরা একটা ছায়া বাজেট করি, বাজেটের প্রস্তাবনা থাকে। একটা প্রস্তাবনা আর সরকার গঠনের পরে হাতে কলমে যখন আপনাকে বাজেটটা তৈরি করতে হয়, তখন আগেকার চিন্তা আর যখন আপনি সরকারে যখন প্রতিদিন যখন আপনাকে একেবারে টাকা পয়সার হিসাব থেকে শুরু করতে হয়, ব্যাপারটা একরকম না। ফলে সেটার জন্য হয়তো মনে করি যে আরো 2-3 মাস। আমি বাজেট কয়েক সরকারের বাজেটের সাথে জড়িত ছিলাম। আচ্ছা, আপনি কেমনে করে শুনে বলে দেব। আচ্ছা, না সেটা তো ধরেন, আমি যেহেতু ইকোনমিক্সের ছাত্র, ফলে আমার নিজেরও কিছুটা ধারণা আছে। কারণ শেষ মুহূর্তে গভর্নমেন্টের প্রায়োরিটিসগুলো চেঞ্জ করতে হয়। সরকার বাজেটের কোথায় প্রায়োরিটি দেবে, কোথায় জায়গাটা করবে, এটা সরকার শেষ মুহূর্তে, কারণ এটা আলটিমেটলি সরকারের একটা রাজনৈতিক চরিত্র বাজেটের মধ্য দিয়ে কিন্তু রিফ্লেকশনটা হয় আর কি। ফলে বাজেটের শুধুমাত্র আয় ব্যয় বিষয় না, বাজেটের মধ্যে সরকারের একটা অর্থনৈতিক দর্শন যেমন থাকে। সরকার আগামী ধরেন পরবর্তী অর্থ বছরের জন্য আমার লক্ষ্যটা কি, আমি কোন পর্যন্ত, আমি ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে আমি কি অর্জন করতে চাই, মাইক্রো ইকোনমির ক্ষেত্রে টার্গেট গ্রুপকে কোন পর্যায়ে আমি নিয়ে আসতে চাই, আমি আমার পভার্টি লেভেলটা কোন পর্যায়ে এটাকে আমি উন্নীত করব, আমার কর্মসংস্থানের প্রশ্ন আছে, আমার অসংখ্য বিষয় বিবেচনার কাজ থাকে, যেগুলো আমাদের এখানে পলিটিক্সের বড় প্রবলেম কি, সিরিয়াস কোনো হোমওয়ার্ক কার্যত পলিটিক্সে নাই। এটা আমি নিশ্চয়ই অ্যাগ্রি করব। ব্রডলি এক ধরনের হোমওয়ার্ক আছে, কিন্তু সত্যি সত্যি এটাকে একেবারে টিটবিটস, একেবারে ফাইন পয়েন্টসে যে পরিমাণ হোমওয়ার্ক করা দরকার থাকে আমাদের অধিকাংশ থাকে না। সেজন্য অনেক সময় আমরা হোঁচট খাই, অনেক সময় শেষ মুহূর্তে অনেক কিছু চেঞ্জ করতে হয়। আমার কাছে মনে হয় বেশি সময় নেই, আমি একটা প্রশ্ন করে রাখি। সেটা হচ্ছে, প্রশ্নটা এটাই, উত্তরটা আপনার কাছে চাইবে। সেটা হচ্ছে, এখন যে হারে বেশ করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর থেকে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করছে, বিভিন্ন বাঙালি বলে বাংলাদেশি বলে পুশিং করছে, এবং বাংলাদেশের বিজিবি সেই পুশিং ঠেকাতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এই যে পুশিং এবং পুশিং ঠেকানো, এই বিষয়গুলো নিয়ে নতুন করে কোনো ভারতের সাথে বাংলাদেশ নতুন কোনো ঝামেলা তৈরি হতে পারে কিনা, প্রথম প্রশ্ন। যেহেতু আজকে আবার বিজিবি বিএসএফ সম্মেলন শুরু হয়ে আজকে থেকে 4 দিন ব্যাপী, এই সম্মেলন থেকেও আসলে আশানুরূপ কিছু আসবে কিনা? আমরা তো দীর্ঘদিন শুনি পুশিং, সীমান্ত হত্যা, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু ফলপ্রসূ কিছু দেখি না। আমি অবশ্য পরশুদিন এই কথাটা বলেছি আমাদের পার্টির এক কর্মসূচি থেকে, যে পুশিংটা তো খুব বলেছি, খুব দ্রুত এটাকে বন্ধ করা দরকার। কারণ আমি আগে যদি ফর্মাল জায়গাটা বলি, ফর্মাল যে যদি আপনি বৈধভাবে কোনো বাংলাদেশি ভারতে তারা যদি অবৈধভাবে তারা যদি বসবাস করে থাকেন, ইন্টারন্যাশনাল ল আছে, এটা আইন আছে, এমনকি দ্বিপাক্ষিক ভাবে। আবার ধরেন বাংলাদেশেও অনেকগুলো ভারতীয়রা আছেন, তারা এখানে ওভারস্টে করছেন কিনা, তারা অবৈধভাবে আছেন কিনা, তারও একটা রেসিপ্রসিটির জায়গাটা এখানে আছে। সুতরাং আপনি কিন্তু আইনটা মেনে আপনি কিন্তু দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করে এটা কিন্তু রিজলভ করা সম্ভব। কিন্তু যেভাবে আপনি পেছনে বিএসএফ, সামনে হচ্ছে বিজেপি, নোম্যান্স ল্যান্ডে মানুষগুলোকে আপনি দাঁড় করে রাখছেন, 3 দিন 4 দিন মানুষগুলোর খাবার নাই, পানি নাই,
এই একবিংশ শতাব্দীতে এটা তো চূড়ান্ত বর্বরতা, এটা একটা কোনো ইন্টারন্যাশনাল ল এটাকে বৈধতা দেবে না। এবং আমার কাছে গুরুত্বপূর্ণ, মানুষ কজন তারা পুশ করলো, এটা একটা রাজনৈতিক বার্তা দেবার চেষ্টা হচ্ছে। এবং ভারতের সাউথ ব্লক বা যারা পলিসি মেকার বা সরকার, তারা একদিকে বিশেষ করে ইলেকশনের পরে বিএনপির সরকার গঠন করবার পরে তাদের ভূমিকাটা পুরোপুরি একটা দ্বিচারী ভূমিকা। কীরকম? ডাবল স্ট্যান্ডার্ড। কীরকম? একদিকে বলছেন যে তারা এই ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে তারা এখন একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে চান, এটা বাইলেটারাল আলাপ আলোচনা, বোঝাপড়া, ভালো প্রতিবেশী রিলেশন তৈরি করতে চান। আবার প্রথম দিন থেকে শুরু করে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের যে উন্মাদনা, তাদের যে হিন্দুত্ববাদী জঙ্গিবাদী তাদের যে তৎপরতা, এবং সেখানে তারা যেভাবে ভারতের পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায় এমন এই কোরবানি কেন্দ্র করে তারা যে উত্তেজনা তারা যেটা তৈরি করেছিল, এখন তারা যেভাবে পোষণ করছে এবং লক্ষ লক্ষ ভোটারদেরকে যারা ভারতে ইতিমধ্যে কয়েকবার যারা ভোট দিয়েছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তারা বাংলাদেশিদের তাদেরকে পুশ করবার যে তৎপরতা, এগুলো উস্কানি, এগুলো হচ্ছে এক ধরনের জবরদস্তি তৈরি করা, একটা রাজনৈতিক বার্তা তারা দেবার চেষ্টা করছে যে তারা পুরনো জমানার মতন এই সরকারের সঙ্গে কিছুটা তাদের কন্ডিশনে তারা একটা বোঝাপড়া তৈরি করতে চায়। এর মূল রাজনীতি বার্তাটা হচ্ছে এটা। সাউথ ব্লক দিল্লির কন্ডিশনে বাংলাদেশ এটা আগের মতন হয়তো ইন এ ডিফারেন্ট মোড বা ডিফারেন্ট চেহারা, এটা অনুগত দাসানুক একটা পররাষ্ট্র নীতি এই সরকারও যাতে অবলম্বন করে। তো এই সরকারের পক্ষে ওরকম জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। একটা পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট, যার মানুষের উপর তার দায়বদ্ধতা আছে, যার কমিটমেন্ট আছে, ফলে এই মানুষ কিন্তু এটা করতে যে সংকটটা কমছে না, বরঞ্চ তারা কনস্ট্যান্ট উস্কানি তারা কিন্তু তৈরি করছে। বাস্তবে কি আমাদের অভ্যুত্থানের পরে আমাদের এই পরিবর্তনকে দিল্লির মানুষ তারা কিন্তু গ্রহণ করতে পারেনি। এই অভ্যুত্থান, ইন্টারিম গভর্নমেন্ট, ইলেকশন, তারা মনে করছেন এটা ভারতের বাংলাদেশ নীতির একটা বড় ধরনের একটা পরাজয় হয়েছে। এই পরাজয়ের বেদনা তারা কিন্তু এখনও তারা ভুলতে পারেনি। আমরা দেখতে চাই, কারণ আমি তো আমার প্রতিবেশী বদলাতে পারবো না। আমার ঘরে আগুন জ্বললে তো আপনার বদিউর রহমান ভাইয়ের ঘর থেকে কিন্তু নিরাপদ থাকবে, আপনার ঘরে আগুন জ্বললে তো আমি নিরাপদ থাকবে না। এবং আমি বলেছি, ভাই আপনার যদি 10টা কার্ড থেকে থাকে, আমারও 2-1টা কার্ড আছে। তা আমরা তো একবিংশ শতাব্দী যুদ্ধ নিশ্চয়ই কোনো সমাধান না, আমরা লিভ অ্যান্ড লেট লিভ। আমি ইউরোপিয়ান ইউনিয়ন বলি, আসিয়ান বলি, যে আপনি এখন কাঁটাতারের বেড়া, পৃথিবীর কোন দেশে আপনি আমার সঙ্গে বন্ধুত্ব চান? একটা মানুষ বিপদে আপদে পড়লে যে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেবে সেই সুযোগ পর্যন্ত নাই। যেসব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রেখেছে, সেখানে এখন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি আবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি বলেছি, ইসরায়েল এবং ফিলিস্তিনি বর্ডারে যে কাঁটাতার আর আমেরিকা মেক্সিকো বর্ডারে কাঁটাতার যুক্ত করলে যা হবে, ভারত বাংলাদেশের মধ্যকার যে কাঁটাতারের বেড়া তার চেয়ে অনেক বড়। এবং এটা কোনো বন্ধুত্বের কোনো মনে না। আমরা যখন 71 সালে ভূমিকার জন্য ঢাকায় তাদেরকে সংবর্ধনা দিই, তখন হয়তো বর্ডারে তাদের বিএসএফ বাংলাদেশকে তারা হত্যা করছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এই হত্যাকাণ্ডকে নাকি সেখানে সীমান্ত হত্যা বলা যায়, এটাকে সীমান্ত হত্যা বলা যাবে না। তিনি যদি ব্যাখ্যা করতেন তাহলে হয়তো বা ভালো হতো। কিন্তু আমি যেটা দেখতে চাই, ভারতের উস্কানিটা আমাদের একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি আমরা সমতা ন্যায্যতার ভিত্তিতে আমরা আলোচনা করতে চাই। এর লজ আছে, আমরা নিশ্চয়ই এটা এরকম বৈরিতা রেখে কোনো দেশ কিন্তু উন্নতি করতে, আমাদের বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। যদি বোঝাপড়া থাকে, ভারতের মানুষের লাভবান হয়, বাংলাদেশের মানুষের লাভবান হয়। এই সদিচ্ছার উদয় করা ছাড়া, তবে বাংলাদেশের মানুষের এই প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কারণ এভাবে তারা কিন্তু চাপিয়ে দিয়ে তারা কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক। বদিউর রহমান, আপনাকেও একই প্রশ্ন করতে চাই, যদিও আজকে এই বিষয় নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন ভারতের পুশিনের চেষ্টা বিজেপি শক্তভাবে প্রতিহত করেছে, নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়, পুশিন বন্ধে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। তিনি আরও বলেন ইলিগেলি যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়াও আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আপনি কি মনে করেন আসলে এই পুশিন বন্ধ হবে কিনা? যেহেতু আজকে থেকে 4 দিনের বিজিবি বিএসএফ এর সম্মেলন শুরু হলো, 11 জুন শেষ হবে, কি আশা করছেন? আপনার আশা তো কিছু করি না, এই জন্য বড় মাস্তান শক্তি যদি তার দাদাগিরি রাখতে চায়, আপনি কোনো নিয়মিত ফেলতে পারবেন না। আমাদের একটা বৈশ্বিক ক্লাব আছে না, জাতিসংঘ না কিনা, ওটা কোন আঁটিটা মারতে পারে। এর ইচ্ছা হইল ট্রাম্প
তার ইচ্ছা হইল ভেনেজুয়েলার থেকে এর উঠে নিয়ে আসবে, তার ইচ্ছা হইল ইরানে বোম করে দেবে। তো তার দেখা দেখি যদি অন্য কোনো প্রতিবেশী বড় শক্তি মনে করে যে আমি আমার বড়ত্বগিরি ফলাবো, নিয়ম কানুন তো দাঁড় ধারবে না। আর কথাবার্তা যেগুলো বলে বন্ধুত্বের, এগুলো কূটনৈতিক ভাষায় এরকম বলতে থাকে। এখান দিয়ে কূটনৈতিক ভাষা বলবে, এখান দিয়ে আপনার গুলি করবে, সেটার কোনো সময়। কেউ যদি নিজে রাজনৈতিকভাবে সদিচ্ছা সহ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করে আপনি ঠেকাতে পারবেন না। এটা উপায়টা কি তাহলে? উপায় তো নাই। উপায় হইল আপনি যতটুকু ইন্টারন্যাশনালি বা বাইরের থেকে একটু সাহায্য নিয়ে চাপে রেখে কিছু করতে পারেন। উপায় নাই, কারণ বর্ডার অনেক বড়। ওরা মনে করতেছে যে আমি এভাবে, যেটা উনি বললেন যে একটা চাপ করব, এমনভাবে চাপ দেব আমি যে সাউথ ব্লকে এসে যেন আবার একটু নতিতে থাকে। তো সেটাই যদি ইন্টেনশন হয়, আপনি ঠেকাবেন কিভাবে? এটা ঠেকানো যাবে না। এর মধ্যে আপনি ছোট হিসাবে ঠেকাইতে পারেন, ওই যে শুকনার সময় পানি দেবে না, তখন ওটা শুকিয়ে যাবে। আবার তার পানি বেশি হলে ফুটুস করে ছেড়ে দিবে। আমাদের বাড়িতে ছোট থাকতে আমরা যেটুক দেখি নাই, এইবার যাইয়া শুনলাম যে এরকম পানি হয়ে গেছে। তো এইগুলো হইল অমানবিক এবং মাস্তানি। বড় শক্তির মাস্তানি আপনি ঠেকাতে পারবেন না। ঠেকাতে গেলে আপনাকে আরেকটা বড় শক্তি দিয়ে যদি কোনো রকমে ব্যালেন্স করতে পারেন, এছাড়া হবে না। এছাড়া হবে না।